সকাল টিনা। শুভ সকাল আজমির। দর্শক শুভ সকাল, শুরু করছি প্রতিদিনের আমাদের আয়োজন সকালের বাংলাদেশ। বেশ কয়েকটা দিন পরে আমি আজমির এবং টিনা আমরা দুজনে এলাম আপনাদেরকে এন্টারটেইন করতে এবং আপনাদেরকে নানা রকমের ইনফো জানাতে। আজকে সারাদিনের প্রস্তুতি, গতকাল পর্যন্ত পৃথিবীর অবস্থা কেমন ছিল, বাংলাদেশের অবস্থা কেমন ছিল, সব কিছু নিয়ে পত্রিকা রয়েছে। পত্রিকা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, খেলার খবর রয়েছে, একই সাথে রয়েছে নানান রকমের ইনফরমেশন। আজকে যমুনার পর্দাতে কি দেখতে পাবেন সেটাও আমরা জানিয়ে দিচ্ছি। এক কথায় 360 ডিগ্রি একদম ইনফরমেশন আপনাদেরকে আমরা জানাই। বাহ, আমার মনে হয় শুরুতেই এখানে বসে আজমির একদম আমরা আমাদের এই সকালবেলার আয়োজন, যেটা সকালের বাংলাদেশ আমরা বলে থাকি, এটাতে হচ্ছে কি কি থাকছে ও ইন শর্ট এটা সাম আপ করে দিল। যাকে অনেক, এটা বোধহয় উচিত ছিল, মানে ভালো করেছে, কারণ অনেকদিন পরে আমি আর আজমির আপনাদেরকে শুভ সকাল বলার সুযোগ পেয়েছি আজকে। এবং আপনার সকালটা অনেক শুভ যাবে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। আমি গেঁথে নিয়েছি বাণীটি, আর টিনা তুমিও শুনে নিলে, দর্শকরা শুনে নিল। তো আজকে স্বাভাবিক দিনটাতে অনেকের চমৎকার চমৎকার কিছু উৎসব রয়েছে। কারো আজকে বিবাহবার্ষিকী, কারো জন্মদিন। যাদের শুভ এই দিনগুলো রয়েছে তাদের প্রত্যেককে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। জন্মদিন যাদের, তাদেরকে মানে বলতে চাই একটু ঘটা করে যে আজকের দিনে যাদের জন্মদিন অনেক 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 শুভকামনা। আপনারা অনেক চমৎকার করে নিজেদের জীবনটা যাপন করুন প্রত্যাশা। আজমির জন্মদিন অনেক পছন্দ করে, কারণ দেখা যায় প্রায় দিনই বসে ও জন্মদিন যাদের তাদের শুভেচ্ছা, এটা খুব মানে কি বলে, একটা কথা শোনো টিনা, বলে পত্রিকাতে তুমি সবসময় শুভ কিছু খুঁজে বেড়াও। তো আমিও সবসময় চেষ্টা করি শুভ জন্মদিনটাকে শুভ করে ঘটা করে জানিয়ে দেওয়া। তাতে হয় কি, যার জন্মদিন তার মুখটা স্মাইল হয়ে যায়। সো এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে। পত্রিকাতে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ টিনা, শুরু করব। আচ্ছা, শুরুতেই আমার কাছে প্রথম আলো রয়েছে। প্রথম আলোর শুরুতেই পড়তে চাই, বন্ধুত্বের বার্তা নিয়ে ঢাকায় সুষমা স্বরাজ। 3 দিনের শুভেচ্ছা সফরে উনি রয়েছেন, বুধবার দিন এসছেন ঢাকাতে। আর এর পরে যেটা রয়েছে এটা হচ্ছে, সন্ত্রাসের জনপদে আজ শান্তির আশায় ভোট। নারায়ণগঞ্জ 5 উপনির্বাচন নিয়ে বলছে এটা, আর কিছুক্ষণের মধ্যেই যে ভোটটি শুরু হবে। আর এরপরে আচ্ছা, খেলার খবর পড়তে চাই। এই তো মেসির আর্জেন্টিনা 3 এবং নাইজেরিয়া 2। আমরা গত রাতে যে খেলাটি দেখলাম সেটা নিয়ে বলছে। আর গ্রুপ থেকেই ইতালির বিদায় আশা করিনি। আচ্ছা, আর নিচে যেটা বলছে সেটা হচ্ছে, ফরমালিন নিয়ন্ত্রণ আইনে অস্পষ্টতা, অন্য নামে 1.5 বছরে 17,000 টন আমদানি। আর এই তো, তবে এসব কিছুর মধ্যে ভালো খবর যেটা আমি শুরুতেই পড়লাম, সেটা আবারও বলতে চাই, বন্ধুত্বের বার্তা নিয়ে ঢাকায় আসছে সুষমা স্বরাজ। এটা খুব আশার খবর। এবং তোমার ওই যে বিষয়টি যেটা দিয়ে শেষ করলে, সেটা দিয়ে আমি শুরু করতে চাই। দৈনিক যুগান্তরে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ। মমতার সঙ্গে আলাপ শেষে ঢাকায় সুষমা স্বরাজ। ওয়েলকাম করছি আমরাও। বাংলাদেশের জন্য অবশ্যই ইতিবাচক কিছু দিক আছে। এছাড়া পাচারের টাকা ফিরবে না, নিষ্ক্রিয় কেন্দ্রীয় ব্যাংক, জানা যাবে না পাচারকারীদের পরিচয়। হতাশাজনক একটি সংবাদ। মেসির জোড়া গোলের ঝলক, এটিও রয়েছে। এবং একই সাথে একটা সচিত্র প্রতিবেদনে আর্জেন্টিনা 3 নাইজেরিয়া 2, এই ইনফরমেশনটিও জানিয়ে দিচ্ছে দৈনিক যুগান্তর। আচ্ছা, পরের নিউজ পেপারে চলে যাচ্ছে। আমার কাছে সমকাল রয়েছে। সমকাল শুরুতেই একদম বড় করে যেটা করেছে, নারায়ণগঞ্জ 5 উপনির্বাচন নিয়ে সবার চোখ আজ নারায়ণগঞ্জে। কিছুক্ষণের মধ্যেই যেটা শুরু হচ্ছে। তারপরে ডান দিকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সৃজনশীল প্রজন্ম গড়তে শিক্ষার প্রসার চাই, এটা প্রধানমন্ত্রী বলেছেন। আর নিচে রয়েছে খেলার খবর। আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য এটা পড়ে দিচ্ছি, ভীষণ খুশি হবেন শুনলে। সমকাল করেছে, গোল উৎসবে মেসি, আর্জেন্টিনা 3-2 নাইজেরিয়া 2। ব্যাস, এরপরে এরশাদকে জিএম কাদের বলছে, আপনি উরুগুয়ের স্ট্রাইকার আবার ইতালির গোলকিপার, এটা হয় না। আচ্ছা, বিশাল ব্যাপার। আমি কি পড়বো? হ্যাঁ, পরেরটাই চলে যাই। দৈনিক ইত্তেফাক রয়েছে দর্শক আমার হাতে, এবং সেখানে মেসির একটি মানে গোল দেওয়ার পরে যে অনুভূতিটা, সেই অনুভূতিটাকে ফ্রেমবন্দি করা হয়েছে। লেখা আছে, মেসি জাদুকে গ্রুপ সেরা আর্জেন্টিনা, নাইজেরিয়াও শেষ 16। এছাড়া নারায়ণগঞ্জে আজ ভোট, থাকছে কড়া নিরাপত্তা, এবং প্রধানমন্ত্রীর একটি বাণী রয়েছে,
একদম শুরুতেই, সেটা হচ্ছে খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। আর পুঁজিবাজারে বিরূপ প্রভাবের আশঙ্কা, অর্জিত মূলধনে করারোপের প্রস্তাব। মোটামুটি অল্প করে জানিয়ে দিলাম আমরা। তোমার কাছে কি আছে আর শেষ? এরপরে দ্য ডেইলি স্টার রয়েছে। দ্য ডেইলি স্টার শুরুতে যেটা করেছে, আচ্ছা সেটা পড়তে চাই আগে। পাওয়ার প্রাইস গোজ হাইয়ার, লস টু। Only coal-based plants can bail out PDB, which is Power Development Board. Hamstrung projects hurt prospects. ব্যাস এটা। আর খেলার খবরটা পড়তে চাই, যেটা বলছে মেসি পুটস আর্জেন্টিনা অন টপ। ব্যাস সেটাই। টিনা, তুমি তো আর্জেন্টিনা। অফকোর্স। আমি যদিও ব্রাজিলের সাপোর্টার, তারপর আর্জেন্টিনার এন্টি আর্জেন্টিনা না, অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে যারা কথা বলে একদমই না। মানে খেলা একটা শিল্প তো, তাই না? শৈল্পিকভাবে অনেকে খেলে, খেলা দেখতে পছন্দ করি। যাই হোক দর্শক, আপনাদেরকে এখন জানানোর সময় হলো সারা বাংলাদেশে আজকে যে আয়োজনগুলো রয়েছে সবগুলো তো সম্ভব না, যেগুলো আপনারা জানিয়েছেন এবং আমাদের টিম যেগুলো আপনাদের জন্য সংগ্রহ করেছে তার মধ্য থেকে বিশেষ বিশেষ জায়গায় চেষ্টা করছি সারা দেশেরই সংক্ষিপ্তভাবে জানিয়ে দিতে যে আজকে সারা বাংলাদেশে কোথায় কি হতে যাচ্ছে। শুরুতে একটা কথা আগে একটু বলে নেই যে আপনারাও কিন্তু চাইলে আপনাদের এলাকাতে যদি কিছু এরকম কোনো ঘটনা বা কোনো উৎসবের আয়োজন করা হয়ে থাকে আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন। আমাদের সাথে থাকুন, আমরা জানিয়ে দেব ফেসবুক লিঙ্কটি। টিনা, সর্বপ্রথম আজকে ঢাকা দিয়ে শুরু করো, কি হচ্ছে আজকে ঢাকাবাসীদের জন্য? আচ্ছা, ঢাকাবাসীদের জন্যই প্রথম ঢাকার খবর। আজ শেষ হচ্ছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বিষয় ভিত্তিক নৃত্য কর্মশালা। সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এই কর্মশালা চলবে। এবারে একটু ভিন্ন আয়োজন, আর সেটা বেশ ইন্টারেস্টিং। গরম প্রচণ্ড, সেক্ষেত্রে গরমের সাথে কিন্তু আইসক্রিম ব্যাপারটা অনেক সম্পর্কিত। যারা আইসক্রিম পছন্দ করেন আয়োজনটি শুধুই তাদের জন্য। ঢাকার হোটেল ওয়েস্টিনে চলছে আইসক্রিম উৎসব এবং উৎসবটি চলবে 30শে জুন পর্যন্ত, প্রতিদিন বেলা 3টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এবারে সিলেটবাসীদের জন্য সিলেটের খবরে ফিরছি। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল 4টায় সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখা। সিলেটবাসীদের জন্য আরেকটি আয়োজনের কথা বলছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি CFS এর আয়োজনে প্রদর্শিত হবে বিশিষ্ট পরিচালক গাজী রাকায়েত নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র মৃত্তিকা মায়া। উক্ত প্রদর্শনীতে পরিচালক গাজী রাকায়েত কিন্তু উপস্থিত থাকবেন এবং প্রদর্শনীটি হবে সেন্ট্রাল অডিটোরিয়াম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিকেল 3:45 এবং সন্ধে 6:45 কিন্তু এই প্রদর্শনীটি আপনাদের জন্য থাকছে। বাহ, ভালো একটা খবর। এবার রাজশাহীর দিকে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে 5 দিন ব্যাপী bdjobs.com রাক ক্যারিয়ার উইক 2014। আজ তার 4র্থ দিন। এবং সিলেটের আরও একটি আয়োজন, ঠিক সিলেটে না, এটা মৌলভীবাজার সরকারি কলেজে 2013 এবং 14 স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মিনি অডিটোরিয়ামে কিন্তু আয়োজন হয়েছে। এবং এই কলেজে মিনি অডিটোরিয়ামে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেও গান পরিবেশন করবেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার এবং গণসঙ্গীত পরিষদ। বাহ, আজকে বেশ ভালো ভালো খবর পাচ্ছি। এবার হবিগঞ্জের খবর। আজ দুপুর 12টায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় মানববন্ধন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এবং আজকের সর্বশেষ আয়োজন যেটা জানাবো সেটা হচ্ছে মাগুরাতে অনুষ্ঠিত হবে। আজ মাগুরার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা এবং মাগুরা পুলিশের যৌথ উদ্যোগে সকাল 10টায় মাগুরা পুলিশ অফিস থেকে একটা র্যালি বের হবে এবং র্যালিটি মাগুরা পৌরসভা চত্বরে গিয়ে শেষ হবে। মোটামুটি জানিয়ে দিলাম আমরা। আমাদের কাছে সেটাই, মানে আমরা কিছু কয়েকটা পড়লাম এবং বেশ ভালো ভালো অনেক জায়গায় অনেক কিছু রয়েছে আজ।
হ্যাঁ। যারা যেখানে যেতে চান চলে যাবেন নিজে পরিজনের অন্যান্য সদস্যদেরকে নিয়ে, এবং এর বাইরেও সারা বাংলাদেশে রয়েছে নানান রকমের আয়োজন। যেটা বলছিলাম, যদি চান যে আমরা আমাদের মাধ্যমে সারা বাংলাদেশকে সেটি জানিয়ে দেই, তাহলে আমাদেরকে জানাতে হবে। আর কিভাবে জানাবেন? www.facebook.com/সকালের বাংলাদেশ। মোটামুটি আমরা ফার্স্ট ব্রেকে চলে এসেছি। হ্যাঁ অবশ্যই, সেটাই। অনেকক্ষণ কথা বলেছি আপনাদের সাথে, প্রথম বিরতি নিয়ে নিচ্ছি, সেটাই। দর্শক তাহলে কি আমাদের সাথে তো থাকবেন নাকি? অবশ্যই আমাদের সাথে থাকুন, কারণ বাকি যে সময়টা আছে সেই সময়টাতেও আপনাদেরকে আপডেটেড করার যে চেষ্টা সেটা অব্যাহত থাকবে। সাথেই থাকুন, ফিরছি। দর্শক, সকালে বাংলাদেশে আর একবার আমন্ত্রণ। আজমির হাসান কনকের সাথে টিনা নন্দী এবং সকালে বাংলাদেশ আপনারা দেখছেন। আমরা যারা মানুষ, আমরা ছোটবেলা থেকে হয়তোবা অনেক কিছু চিন্তা করে করে বড় হই। দেশের জন্য এটা করব, সমাজের জন্য এটা করব, কজন করতে পারি। ছোটবেলা মনে পড়ে একটা গান শুনেছিলাম, মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? অবশ্যই পেতে পারে। এবং সেই সহানুভূতির যে বিষয়টি ছোটবেলায় শুনলেও সেটা বুঝতে পেরেছি যখন আরেকটু বয়স হয়েছে, এবং তারপর থেকে চেষ্টা করছিলাম যে মানুষের জন্য যদি পজিটিভ কিছু করতে না পারি, যেন নেগেটিভ কোনো কিছু নিজের দ্বারা সম্পাদিত না হয়। কিন্তু যারা পজিটিভ কাজ করে যাচ্ছে, যারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, মানে এইরকম একটা মানুষের কিছু কাজ আমরা এখন আপনাদেরকে দেখাবো। কবির আকন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি নিয়ে চাকুরি নেন দেশের সর্ব উত্তরের জনপদ সীমান্তবর্তী পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চা বাগান কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে। বাগানে কাজ করতে করতে বাগানের আশেপাশের গরিব অসহায় বাচ্চাদের প্রতি তার এক ধরনের বন্ধন তৈরি হয়। কবিরের বাড়ি কিন্তু তেঁতুলিয়ায় নয়, কর্মসূত্রে তেঁতুলিয়ায় থাকতে গিয়ে জায়গাটা তার কাছে স্বপ্নভূমি হয়ে উঠেছে। আর তাই নেত্রকোনার ছেলে কবির তার বেতনের সীমিত আয় দিয়েই সীমান্তবর্তী এলাকার শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য খুলে দিয়েছেন শিক্ষার জানালা। নিজের উদ্যোগে দেশের নানা প্রান্ত থেকে তিনি সংগ্রহ করে যাচ্ছেন বই খাতা, আর নিজের বেতন থেকে কষ্ট করে হলেও প্রতি মাসে দিয়ে চলেছেন 10 জনকে শিক্ষাবৃত্তি। আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড যারা হয় তাদেরকে ফার্স্টকে 300 করে টাকা দেয় প্রতি মাসে, আর সেকেন্ডকে 200 করে। যে চা বাগানে তিনি কাজ করেন তার পাশেই গড়ে তুলেছেন শিশু স্বর্গ নামের একটি পাঠাগার, যেখানে গ্রামের গরিব ছেলেমেয়েরা স্কুল শেষে এসে পড়াশোনা করে। এখানে পার্শ্ববর্তী চা বাগানে কবির আকন্দ ভাই নামে একজন লোক আছেন, উনি আমাদের এই বাচ্চাদের স্কুলের বাচ্চাদের জন্য অনেক কিছু করেন। এখানে শিশু স্বর্গ পাঠে আঙ্কেল আমাদের অনেক মজা মজা বই দেয়। স্কুল থেকে যে জিনিসটা পাইনি, এখানে কবির আঙ্কেলের শিশু স্বর্গ পাঠাগার থেকে এই জিনিসটা পেয়েছি। তেঁতুলিয়াবাসীর কাছে কবিরের জায়গা এখন অন্যরকম। কারো কাছে তিনি আঙ্কেল, কারো কাছে ভাই, আর কারো কাছে সন্তানের মতো। অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত এই হাসি খুশি মানুষটি তার কাজের মধ্য দিয়ে হাসি ফুটিয়ে চলেছেন অসংখ্য শিশুর মুখে। উনি চাকরির পাশাপাশি আমাদের দর্জিপাড়ার এই অবহেলিত এলাকাকে শিক্ষার মান, গুণগত মান বৃদ্ধির জন্য উনি অনেক কিছু কর্মকাণ্ড করে আসছেন। যত ক্ষুদ্রই হোক না কেন, সকালের বাংলাদেশ মানুষের এই উদ্যোগকে সবসময় সেলিব্রেট করে, করবে, করতে থাকবে নিরন্তর। দেখে নিলেন যে একজন সাদামাটা হাসি খুশি মানুষ কবির আকন্দ, তিনি মানুষের জন্য কত কিছু করেছেন এবং করবেন। আজকে সেই মানুষটি, সেই সাদা মনের মানুষটি, সেই ভালো মানুষটি কবির আকন্দ আমাদের সাথে আছেন। আমরা আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দিব। কবির আকন্দ, কেমন আছেন? জি ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল ভাই। আচ্ছা, আজকে যেহেতু আপনি এসেছেন, আমরা আপনার কিছু কর্মকাণ্ড দেখে নিলাম, দর্শকদেরকেও দেখে নিলাম। আজকে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানবো। হ্যাঁ টিনা, তুমি যেন কি বলছিলে?
যখন ভিডিওটা ফুটেজটা চলছিল? হ্যাঁ, না আমি বলছিলাম যে আমরা এখানে একটুখানি দেখলাম যে আপনি চাকরি করছেন, তারপরে প্রত্যেক মাসে 10 জন শিশুকে আপনি শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছেন। মানে এটা নিঃসন্দেহেই ভীষণ ভালো কাজ। যারা আমরা চাকরি করি, ব্যবসা করি, অনেক অনেক আর্ন করি, মানে কজন করতে পারে এটা আজমির। তো যখন আপনি স্টুডেন্ট ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন আপনি, তখন থেকে এটা মাথায় এসেছিল? কবে থেকে মাথায় এসেছিল যেরকম কিছু করবেন? এটা আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমি তখন এই ব্যাপারগুলো দেখতাম, যারা আমার সামনে দরিদ্র মানুষ থাকতো, খুব কষ্ট করছে, এদের দেখলাম ভিতরে একটা ফিলিংস আসতো। আচ্ছা, যে ওদের লাইফটা এমন কেন। আমি আসলে ওদের জন্য আগে থেকে কিছু করার প্ল্যান, কিন্তু আমি যখন পঞ্চগড়ে যাই, কাজী টিস্টের জব শুরু করি, তখন ওই এলাকার মানুষজনের জীবনযাত্রা, মানে আমি যে এলাকাটায় জব করি সেই খুবই মানে গরিব মানুষ বসবাস বেশি। ভ্যান চালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, এই টাইপের মানুষ। তো ওরা তেমন শিক্ষিত তো অবশ্যই না। আর শিক্ষিত না হওয়ার কারণে ওদের বাচ্চা কাচ্চাদের ভিতরেও ওই শিক্ষিত হওয়ার যে স্বপ্ন, ওইটাও তেমন একটা নাই। তো আমার দেখে খুব কষ্ট লাগতো যে ওর বাপ মায়ের ভিতরে স্বপ্ন নাই, এদের ভিতরে স্বপ্ন নাই। তো আমি যাওয়া আসার পথে, আমার বাগানে যাওয়া আসার পথে এই বাচ্চা কাচ্চাদের সাথে একসময় সম্পর্ক হয়ে ওঠে। হ্যাঁ, ওরা আমাকে জিজ্ঞেস করে ভালো মন্দ, আমি ওদেরকে জিজ্ঞেস করি। সে থেকে ওদের জন্য কিছু করার মানে একটা প্ল্যান ঢুকে মাথায় যে কি করব। তখন ওই একটা ছোটোখাটো মানে পাঠাগারের মতো শুরু করি। দেখি বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে বই নিতে আসে। তা আমি আস্তে আস্তে এটাকে একটু বড় করার চেষ্টা করি। তো এখনো যে খুব বড় হয়েছে তা না। এটা কি শিশু স্বর্গ যেটা? হ্যাঁ, শিশু স্বর্গ পাঠাগার। আচ্ছা আচ্ছা। তো ওই পাঠাগারের যখন আসে ওদের সাথে আমার অনেক জানাশোনা হয়, বোঝা হয় যে ওরা কারা ভালো, কারা একটু কম মেধাবী, কারা একটু বেশি মেধাবী। ওই থেকেই আর কি ওদের সাথে আমার জড়িয়ে থাকা। আর শিক্ষাবৃত্তির কথা যেটা বললেন, এটা আপনিও পারবেন। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। আমরা যে অপচয়টা করি প্রতিদিন ফ্রেন্ড সার্কেলের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, ওইখান থেকে অল্প অল্প একটু টাকা কিংবা ওই জায়গাটা আপনি খরচ না করে যদি আপনি চিন্তা করেন যে আমি ভালো কিছু করব, আমার এই অর্জনের টাকাটা দিয়ে শুধু মানুষের জন্য কিছু করব, তাহলেই সম্ভব। খুব ভালো। ভীষণই ভালো সেটা। শিশু স্বর্গ তো এখন পর্যন্ত এই পাঠাগারটি রয়েছে এবং সেখানে অনেক অংশগ্রহণ দেখতে পাচ্ছি। এছাড়া যে সংক্ষিপ্ত ব্যাপারগুলো আমরা জানলাম স্ক্রিনে, সেই সম্পর্কগুলো মানে সেই সংগঠনগুলো সম্পর্কে একটু জানতে চাই। যে বৃত্তি দিচ্ছেন আপনি ব্যক্তিগত উদ্যোগে, এটা কাদেরকে বললাম? দিচ্ছেন? হ্যাঁ, সরি, এটা দিচ্ছি ওই যে দর্জিপাড়া স্কুলের 10টা বাচ্চা আছে, যে ফার্স্ট হয় তাকে আর যে সেকেন্ড হয় তাকে। এটা আসলে মানে টাকাটা ইম্পর্টেন্ট না, মানে এনকারেজ করা, হ্যাঁ, একটু ভালো করতে হবে। হ্যাঁ, ভালো করার জন্য এই একটা মানে এদেরকে বাচ্চাদের তো প্রলোভন দেওয়া যায়, হ্যাঁ, পজিটিভ প্রলোভন, ওইটা আর কি। আমি যাতে ওরা যেন ফার্স্ট সেকেন্ড হওয়ার একটা অলওয়েজ প্রতিযোগিতা থাকে। খুবই ভালো উদ্যোগ। তো এইরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার পরে আপনি কি মানে কোনো বৈরিতার মুখোমুখি হয়েছেন? না, এখন পর্যন্ত আমি কোনো বৈরিতার মুখোমুখি হইনি। তার মানে টিনা, এটা একটা লেসন আমাদের জন্য যে অবশ্যই, ভালো কিছু যদি শুরু করা, মানে আমরা যদি ভালো কিছু শুরু করতে যাই তাহলে আসলে কোনো বৈরিতা ছাড়াই আমরা করতে পারবো, তাই না? জি, ইনশাআল্লাহ। তো যে কারোর জন্যই বোধহয় প্রযোজ্য। অবশ্যই। আর আমরা তো জানলামই যে এলাকার সবাই আপনাকে মানে ভীষণই পছন্দ করে এবং করাটাই ভীষণই স্বাভাবিক আমার মনে হয়। হ্যাঁ, আই ফিল প্রাউড ফর তেতুলিয়া, দর্জিপাড়া, পঞ্চগড়। অথচ আপনি এই জায়গার সন্তান না, অর্থাৎ আপনি বড় হয়েছেন বা এটা আপনার জন্মগত জায়গা না, চাকরি করতে এসেছেন। এইটার শুরুটা কত সালে হয়েছিল? 2008 সালে। আচ্ছা, মানে 2008-এ আপনি তেতুলিয়াতে আসেন পঞ্চগড়ে। তার আগে আপনার বাড়ি হচ্ছে নেত্রকোনাতে? হ্যাঁ, আমার বাড়ি নেত্রকোনায়। আমি অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি করেছি বিভিন্ন জায়গায়। তারপর 2008 থেকে আমি ওই টি স্টেট লাইফ শুরু হয়, এই পঞ্চগড়ের কাজী টি স্টেট থেকে। আচ্ছা আচ্ছা, মানে টি স্টেটে। তো ওরা কি ওই সব এলাকারই বাচ্চা কাচ্চা? মানে হ্যাঁ, সব আমার ওই টি স্টেটের আশেপাশের বাচ্চা কাচ্চা। এখন ইদানিং পাঠাগার থেকে বই নেওয়ার জন্য অনেক দূর থেকেও ছেলেমেয়েরা আসে, আমার খুব ভালো লাগে। কিন্তু আসলে ওদের জন্য কিছু করতে পারছি না, কারণ আমার হিউজ পরিমাণ বই দরকার। হ্যাঁ, কিন্তু আমি তো একা। তো আমার ইউনিভার্সিটি কিছু সার্কেল আছে যে আমাকে মেন্টালি সাপোর্ট দেয়, এনকারেজমূলক কথাবার্তা বলে। হ্যাঁ, আমি স্বপ্ন হচ্ছে কি আস্তে আস্তে এটাকে আমি এগিয়ে নিয়ে যাবো। শিশু স্বর্গ পাঠাগারকে আমি একটা পাঠশালা বানাতে চাই। হ্যাঁ, সেই পাঠশালাটার মধ্যে আমি গতানুগতিক কোনো শিক্ষা দিতে চাই না। আচ্ছা, আমরা যা দেখি, যা খাই, যা ব্যবহার করি, ওই ধরনের ওয়ার্ডগুলো আমি বাচ্চাদেরকে শেখাতে চাই, যেটা ওর মানে জীবন চলার ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, স্কুলের মতো করে না। খেলতে খেলতে হাসতে হাসতে কি খেয়ে আসছে আজকে, পুঁই শাক খেয়েছে, পুঁই শাক ইংলিশটা বলো। কাঁঠাল খেয়েছো, কাঁঠাল ইংলিশটা বলো। হ্যাঁ, বাসে গেলা, বাসের মানেটা কি, এরোপ্লেন মানে কি, মানে যা দেখবে। হ্যাঁ, তুমি ওই টুনটুনি পাখি দেখেছো, টুনটুনি পাখির ইংলিশ কি বলো।
এই ধরনের মানে যা দিচ্ছে মানে মানে ও চলার পথে জীবন যাপনের পথে যা দেখছি আমরা ওইগুলো আমি আসলে ওই ধরনের ওয়ার্ডগুলো কমন ওয়ার্ডগুলো আমি শিখাই দিতে চাই যেন ওর আর স্কিল হয়। খুব ভালো। তার মানে আমরা ব্যবহারিক জীবনে যা কিছু আমাদের দরকার হয় আপনি ধারাবাহিকভাবে সেগুলো শেখানোর চেষ্টা করছেন। মানে দেখে শেখো, এটা দেখে শেখো। খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো। একটা বিষয় একটু জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে এত রকমের একটা বড় আয়োজন করতে তো বিপুল পরিমাণ টাকারও দরকার হয়। তো সেক্ষেত্রে এই যে ফান্ড, সেটা কি আপনার একদমই নিজের স্বউদ্যোগে নিজের ফান্ডে ওই যে স্যালারির টাকা দিয়ে সেটাই, নাকি আপনি কোনো? হ্যাঁ, আমার ইউনিভার্সিটি থাকা অবস্থায় কিছু বই ছিল, আচ্ছা। সেটা দিয়ে আমার ওপেনিং। তারপরে প্রতি মাসে অল্প অল্প করে কিছু নেই। আর ইউনিভার্সিটি সার্কেলের অনেককে বলছি, ওরা কিছু কিছু বই মানে পাঠিয়েছে আমাকে। হ্যাঁ, যাদের বাসায় বই আছে অনেকেই, ওরা আমি বলছি তোমরা এখন তো আর বইটা পড়ো না, শেষ, তাই এখন আমাকে দাও, আমি আমার ছেলে মেয়েগুলো পড়তে দিই। হ্যাঁ, ওইভাবে আমি কিছু কালেকশন করেছি আর কি। আচ্ছা, এগুলো হ্যাঁ জি জি। হ্যাঁ, আমার এক কর্মকর্তা আছেন, আমার কর্মকর্তা আমাকে হেল্প করেন। হ্যাঁ, একজন আছেন মেজর সোহেল রানা, হ্যাঁ, তিনি আমাকে বই কেনার জন্য বেশ কিছু টাকা পয়সা দিয়েছেন এবং বই কিনে দিয়েছেন। তো এটা আমার ভালো লাগছে, আমার অফিস থেকে আমাকে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, আমি ফিল প্রাউড ফর মিস্টার মেজর রানা। হ্যাঁ, আমার অন্যান্য কর্মকর্তা যারা আছে তাদের জন্য, কারণ তারা আমাকে ডিসকারেজ করে নাই কখনো, এনকারেজ করেছে। আমি যে একটা প্রাইভেট জব করি, প্রাইভেট জবের বাইরে থেকে যে আমি কাজগুলো করছি আমার অফিস টাইমের শেষে, তারা সবাই আমাকে এনকারেজ করেছে। খুব ভালো। তার মানে বই কি যার মানে যে কেউ দিতে যদি চায়, তাহলে আপনি সেটা নিচ্ছেন? হ্যাঁ, আমি নিচ্ছি। খুব ভালো। আশা করছি যে অনেক মানুষ চলে আসবে। একটা একদমই কিউরিয়াস হয়ে আছে, একটা জিনিস জিজ্ঞেস করতে, যে আপনি সবার থেকে বই নিচ্ছেন, যার যেটা আছে, এটা কিরম ধরনের বই? মানে সেই শিশুকালের সেই বইগুলো থেকে, মানে আমার এখানে মানে একদম প্রাইমারি বাচ্চা থেকে, হ্যাঁ, ছড়া কবিতা প্রাইমারি বাচ্চা থেকে একদম কলেজের ছেলেমেয়েরা আমার কাছে আসে। আচ্ছা, তাই সব ধরনের বই আমি অ্যাকসেপ্ট করি যদি কেউ দিতে চায়। আচ্ছা, শুধু পাঠ্য বই না? শুধু পাঠ্য বই না, পাঠ্য বইয়ের কোনো কারবারই নেই। পাঠ্য বই তো স্কুলে পড়াবে, আমি একটু অন্যভাবে ওদেরকে অন্য কিছু শেখাতে চাচ্ছি, পজিটিভ ওয়েতে। ওদের লাইফটা যেন মানে ওরা যেন স্বপ্ন দেখে শিখতে। একদম সীমান্তে তো ওদের বাড়ি, তো ওদের লাইফ স্টাইল আপনি না গেলে বুঝতে পারবেন না। আপনি ছালার ব্যাগে করে এখনো বাচ্চার স্কুলে বই নিয়ে যায়। আচ্ছা, ওই যে আমরা বাজার করি যে 10 টাকা কিনে ব্যাগ, সেই ব্যাগে করে ওরা স্কুলে যায়, খুব কষ্ট লাগে। কিন্তু আমি তো একা, আমার কতটুকু সামর্থ্য আছে, কিন্তু আমি আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য আমার যতটুকু করার আমি সেটা করে যাচ্ছি। আরেকটা কাজ করছি, ওই এলাকার এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট পাস করে যারা বেকার বসে আছে, তো বেকার পোলাপান খুব দ্রুত এডিকশনে চলে যায়। এটা আপনি দেখবেন, একটা ফ্যামিলিতে দেখবেন যে 5-6 জন মেরিটরিস্ট আছে ফ্যামিলি মেম্বার, সবাই ক্যাডার বিভিন্ন জায়গায় জব করে, কিন্তু একটা দেখবেন ডিস্টার্ব, সে হয়তো নেশা করে, পড়াশোনা ভালো করেনি, 3rd ক্লাস পেয়েছে কিংবা ফেল মেরেছে, ওর প্রতি সব কেউ কেয়ার নেয় না। বাসা খাইতে গেলেও বকে, বাবা বকে, মা বকে, ভাই বোন কেউ কোনো ওকে হেল্প করতে চায় না, সবাই মানে এড়িয়ে যায়। ওই ছেলেটা করে কি মানসিকভাবে হয়ে যায়, ভেঙে যায়, ও ফ্যামিলি থেকে সমাজ থেকে আলাদা হয়ে যায়। তখন ও কোথায় ঢুকে? নেশার জগতে ঢুকে। এরকমভাবে যদি সে 5-6 বছরে এইভাবে চলতে থাকে, একসময় সে আমার আর কোনো কাজে লাগবে না। দেখেন, মানে একটা ফ্যামিলিতে 5টা যদি এস্টাবলিশড মেম্বার থাকে, একজনের কিন্তু ওই 5 জনের সম্মান হানি হচ্ছে, অর্থনৈতিক হতে সামাজিক মানে সম্মান নষ্ট হচ্ছে। আমাদের উচিত যে ফার্স্ট ক্লাস পেয়েছে তার পিছনে নাও ধরে, যে পারছে না তাকে জন্য কিছু করা, সেজন্য আমার সমাজ, সংসার, রাষ্ট্রের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। আর সেই কারণেই আমি আমার সেই আবারও বলি যে বিশ্ববিদ্যালয়ে একটা সার্কেল আছে আমার, সেই সার্কেলে বিভিন্ন বড় ভাইদেরকে রিকোয়েস্ট করে, ফ্রেন্ড সার্কেলে রিকোয়েস্ট করে, এদের বিভিন্ন আমি কর্মসংস্থান করে দিই, যেন ওরা এলাকায় থেকে এডিকশনে না জড়ায় যায়। এই পর্যন্ত তো অনেকগুলো কর্মসংস্থান ব্যবস্থা করেছেন। অনেকগুলো করে দিয়েছি এবং আবার অনেককে বলে রেখেছি যে হোপ দিয়েছি, আমি চেষ্টা করি এবং আগামীতে ইনশাআল্লাহ বেঁচে থাকলে আমি করে যাবো এই ব্যাপারগুলো। আমার মানে আরেকটা টাকা পয়সা লাগবে এখানে অনেক। আমি ওই এলাকারই শক্ত সামর্থ্য 2টো ছেলেকে, যারা একেবারেই গরিব, ভাঙাচোরা বাড়িঘর, ওইরকম দেখে 2টা ছেলেকে আমি দেশের বাইরে পাঠাতে চাই। যে শ্রমটা সে এখানে 6,000 টাকায় বিক্রি করছে সারা মাসে, এই শ্রমটা যদি সে 40,000 টাকা 50,000 টাকা অন্য দেশে কোথাও বিক্রি করতে পারে, তাহলে তার অর্থনৈতিক একটা পরিবর্তন আসবে। তো এট এ টাইম আমি 2টা ছেলেকে পাঠাতে চাই এই জন্যই যে, কারণ আমি একবার টাকা খরচ করতে চাই, ওই 2 জন পরবর্তী ইয়ারে অথবা পরবর্তী সময়ে আরেকজনকে খরচ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বাইরে যাওয়ার জন্য। তাহলে 2 জনই মিলে একজন,
তার পরবর্তীতে 3 জনে মিলে একজন, বুঝতে পেরেছি। কিন্তু আমি টাকা খরচ করবো কিন্তু একবার। এত করে কি হবে, ওই এলাকার কমিউনিটির লোকজনের সাথে একটা সুসম্পর্ক দিয়ে হবে, একজন আরেকজন দায়বদ্ধ থাকবে। আপনার গল্প আমরা আরো শুনবো, কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। আপনার কাছ থেকে অনুমতি নিয়েই যাচ্ছি, আপনি থাকুন, অনেক কিছু শোনার আছে। দর্শক, আজকে কবির আখন্দ আমাদের সাথে আছে, আমরাও আছি। একটা বিরতির সময় হয়ে এলো, বিরতির পরেই ফিরছি, সাথেই থাকুন। সকালের বাংলাদেশে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজমির হাসান কনক এবং টিনা নন্দী, এবং সাথে রয়েছে আরেকজন অতিথি কবির আখন্দ। আপনারা যারা ছিলেন আমাদের সাথে দেখেছেন। সেটাই, আমরা আকন ভাইয়ের সাথে ফিরবো, আকন ভাইয়ের সাথে আরও অনেক কথা বলবো, শুনবো তার থেকে তার এসব কর্মকাণ্ড এবং যা যা উনি করেছেন। তবে তার আগে আমাদের এখন নিউজ আপডেট জানার সময় হয়ে গেছে, এর জন্য আমাদের নিউজ স্টুডিওতে যেতে হবে। আর সেখানে রয়েছেন সহকর্মী তানভীর আহমেদ, যে আমাদের এখন অবধি হাতে পাওয়া হেডলাইন্স জানিয়ে দিবে। তানভীর, শুভ সকাল। শুভ সকাল টিনা, এবং ধন্যবাদ আপনাকে। ফিরবো আপনাদের কাছে আবারও, তবে এই মুহূর্তে জানিয়ে দেবো আজকের হেডলাইন নিউজগুলো। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। নারায়ণগঞ্জ 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী আলমগীর স্বপন। ভোট পরিস্থিতি খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। স্বপন, আপনি এখন ঠিক কোন কেন্দ্রে আছেন, আর সকালের শুরুতে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন? স্বপন, ঠিক আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন, এবং সকালের এই ভোটার পরিস্থিতি, উপস্থিতি এবং ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? তানভীর, নারায়ণগঞ্জ উপনির্বাচনের যে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময় সকাল 8টায় যে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটিও শুরু হয়েছে। আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট তারা এখানে এসে হাজির হয়েছে এবং তারা এখানে অপেক্ষা করছে ভোটারদের জন্য। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট তারা একটা কড়া নিরাপত্তার অবস্থার মধ্যে দিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছে। এবং এখানে যে দুজন প্রার্থী, মূল প্রার্থী সেলিম ওসমান, যিনি জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী, যিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন, এবং এস.এম. আকরাম, যিনি স্বতন্ত্র প্রার্থী এবং যাকে নাগরিক সমাজ সমর্থন করেছেন, যার মার্কা আনারস, তার যে পক্ষের যে পোলিং এজেন্ট তারাও এখানে এসেছেন। আমরা তবে এখনও ভোটারদের উপস্থিতি কম। আপনি যেটা বলেছিলাম আমি, যে নির্ধারিত সময় 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, সেই ভোট গ্রহণের সব প্রস্তুতি আছে, কিন্তু ভোটারদের উপস্থিতি নেই। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে কিছু ভোটার এখানে এসেছে, 5 থেকে 7 জন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন জানবো যে তারাই হলো সৌভাগ্যবান ভোটার এই নির্বাচনে, যে তারা প্রথম এখানে এসে উপস্থিত হয়েছেন। তো তাদের কাছে আমরা কিছু জানবো যে আপনারা তো প্রথম আজকে এখানে ভোট দিচ্ছে, আপনি প্রথম ভোট দিবেন, তো কোনো সমস্যা হচ্ছে পথে? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই তো? আপনি কি বলবেন, মানে আপনি তো ভোট দিতে আসছেন, কোনো সমস্যা? না, সমস্যা নেই। তো এখন এই ভোট গ্রহণের প্রথম অবস্থাতে আমরা দেখছি যে ভোটার যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পেরেছেন এবং তারা নির্বিঘ্নে তাদের যে ভোট যাকে ইচ্ছা তাকে দেওয়ার যে অধিকার, সেই অধিকারটা তারা প্রয়োগ করবেন। তানভীর। আলমগীর স্বপন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তী নিউজে আমরা অবশ্যই আপনার সাথে আবারও যোগাযোগ করব। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী আলমগীর স্বপনের সাথে। তিনি নারায়ণগঞ্জ 5 আসন উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের খবরে। 3 দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার রাত 10:40 ভারতের একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী A.H. মাহমুদ আলী। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের ভিআইপি গেটে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কিছু সময় আলাপচারিতায় কাটান। সুষমা স্বরাজ এ সময় সফর নিয়ে সরাসরি কোনো কথা না বললেও বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাতে ভোলেননি। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী A.H. মাহমুদ আলীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সুষমা স্বরাজ। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠক করার কথা রয়েছে তার। সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন মোদী সরকারের এই মন্ত্রী।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি মার্কেটে বোমা বিস্ফোরণে মারা গেছে অন্তত ২১ জন, শিশুসহ আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় এ হামলা হয়। এমবা প্লাজায় চালানো হামলার দায় কেউ স্বীকার না করলেও পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে। পুলিশ জানায়, মার্কেটের বড় পর্দায় নাইজেরিয়া এবং আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখার প্রস্তুতি নিচ্ছিল আবুজার মানুষ। সে সময় দুর্বৃত্তরা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৪০টি গাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠন বোকো হারামের এ হামলার সাথে জড়িত। এপ্রিল মাসেই জঙ্গি গোষ্ঠীটির হামলায় প্রাণ হারায় ৭০ জন নাইজেরিয়ান। দর্শক, এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনার কাছে। টিনা, ধন্যবাদ তানভীর। আমরা সকাল সকাল জেনে নিলাম, আর ভোট যেহেতু আমরা জানি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে, পরবর্তী আপডেটও হয়তো আমরা এর পরের খবর থেকে পেয়ে যাব। ধন্যবাদ তানভীর। আবার আমরা দর্শক আকন ভাইয়ের কাছে ফিরছি, কবির আকন ভাইয়ের কাছে। কবির আকন ভাইয়ের থেকে আমরা শুনছিলাম, কবির আকন ভাই যেটা বলছিলেন, যেখানে ছিলেন, যে উনি চান অন্তত দুটো ছেলেকে বিদেশ পাঠাতে, যাতে তারা আবার দেশে ফিরে এসে 2 জন থেকে এটা 4 জনে বেড়ে যায়, 4 জন থেকে 6 জন হয়, এরকম করে করে সীমান্তবর্তী ওই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করার যে অসাধারণ স্টেপ তিনি নিয়েছেন, এখান থেকে শেষ করেছিলেন তিনি। সেখান থেকেই আবার আমরা শুনতে চাই। কবির ভাই আবার বলেন ওই জায়গাটা থেকে, যে যেই প্ল্যান নিয়ে আপনি ভাবছেন দুটো ছেলেকে আপনি একবার টাকা খরচা করে পাঠাবেন। আচ্ছা, এটা তো একটা মানে বেকারদের জন্য, কিংবা অল্প শিক্ষিত কিংবা একেবারেই অশিক্ষিত ছেলেদের জন্য, আর যারা মেধাবী কিন্তু অত্যন্ত গরিব, আচ্ছা একেবারেই গরিব, এখনই আছে আমার কাছে 2 জন আছে যারা আসলে এসএসসি পাস করেছে, কেউ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, জিপিএ 5 পাওয়া। তো এরা পড়াশোনা করতে চায় ভালো জায়গায়, আচ্ছা, কিন্তু যারা থানা সদর থেকে জেলা সদর দেখে নাই, ইউনিভার্সিটি দেখার প্রশ্নই আসে না, কারণ তাদের সামর্থ্য নাই। কিন্তু আমার মাথায় কাজ করে যে আমি এরকম ছেলে মেয়েদেরকে যদি ইউনিভার্সিটি না হোক, মানে আমি মেডিকেল লাইনে ইন্টারেস্টেড বেশি, আচ্ছা, যে ছেলে মেয়েটা এসএসসি পাস করে বসে আছে কিংবা পড়তে পারছে না টাকার অভাবে, তো ওকে যদি আমরা কয়েকজন মিলে নার্সিংয়ে পড়াই, তাহলে একটা জব নিশ্চিত হয়ে গেল। আচ্ছা, ম্যাথস আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি, তো ওইটা দেখেন এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট পাস করে করা যায়। তো 3 বছর করলে তার প্রতি মাসে যদি আমরা সাপোর্ট দিই 3000 টাকা, তো বছরে 36,000 টাকা। তো 36,000 টাকা যদি 1 বছরে হয়, তা 4 বছরে যাই আসলো, তো সেই টাকাটা খুবই কিন্তু নগণ্য। হ্যাঁ, অনেকের জন্যই এর টাকার কোনো ব্যাপার না, কিন্তু ওর লাইফটা কিন্তু ঘুরে যাবে যদি আমরা এরকম ধরে যে একেবারেই গরিব ছেলে মেয়েদের জন্য যে আমরা মেডিকেল রিলেটেড যেই পড়াশোনাগুলো আছে কিংবা টেকনোলজিগুলো আছে, টেকনোলজি, হ্যাঁ, ওইগুলো যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে দেখবেন যে এরা দেশের বোঝা হবে না, ওর ফ্যামিলিটা বাঁচবে, দাঁড়াবে। কারণ এখন ম্যাথসে পড়ে এই থানা সদরে ডাক্তারি করছে, ভালো উপার্জন করছে। এই চিন্তাটা আমার মাথায় ঢুকছে এই কারণেই, কারণ এই রিলেটেড জব আমি এই ডিপার্টমেন্টে যদি পড়াতে পারি কাউকে, তাহলে ওরা বের হওয়ার পরে ওদেরকে এই একই স্টাইলে বিদেশের মতো আমি ছেড়ে দিব, যে তুমি এস্টাবলিশড হইছো, তুমি এবার তোমারই মতো একেবারেই নিম্নবিত্ত দরিদ্র আয়োজনের দায়িত্ব নাও। মাসে 3 থেকে 4,000 টাকা একজন ডাক্তারের পক্ষে দেওয়া কোনো ব্যাপারই না। কিংবা একটা নার্স, সে টাকা দিতে না পারো, তার বাসায় রেখে যদি কাউকে পড়ানোর সুযোগ দেয়, সেটা তো মানে একটা উপকার হলো। তো এই ধরনের কিছু কাজ করতে যাচ্ছি। যেভাবে পারে সেভাবে আপনি সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছেন। মানে যার যেটা দরকার, আমার নিডটা বুঝতে হবে, এই ছেলেটার নিডটা কোথায়, এই মেয়েটার নিডটা কোথায়, ওকে কোন জায়গাটা হেল্প করলে ও দাঁড়াইতে পারবে। এখন যে মানে ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে না, তাকে তো আর লাইফ শেষ হয়ে যাবে না, কোথাও না কোথাও তাকে একটা কিছু করাইতে হবে। তাহলে এই রিলেটেড যেহেতু জব পাওয়া যায় এবং খুব ইজি পাওয়া যায়, ইউনিভার্সিটি পাস করার পর একদিন বসে থাকতে হয়, বিভিন্ন জবের জন্য ট্রাই করতে হয়, একটা সময় লাগে। কিন্তু ওইখানে আপনি দেখেন নার্সিং মানে পাস করার আগে কিন্তু একটা জব পাওয়া যায়, কিংবা ম্যাথসে পাস করার সাথে সাথে সে যদি সরকারি জব নাও পায়, প্রাইভেট প্র্যাকটিস করতে পারছে, উপার্জনের সাথে জড়িত থাকছে, দারিদ্রতা কমে যাবে। আমার ওই এলাকার জন্য, ছেলে মেয়েদের জন্য আমার এই 2টা কাজ এখন খুব জরুরি দরকার, যদি ওই এলাকার মানুষের জীবনের মান মানে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। আমার তো একাপক্ষে সম্ভব না, হ্যাঁ, যদি আমি আমার সার্কেলে আর কাউকে পেয়ে যাই, তাহলে আমরা স্বপ্ন দেখি এরকমভাবে যে ওই এলাকার মানুষের জীবনযাত্রা অর্থনৈতিক উন্নয়ন হোক, পড়াশোনার উন্নয়ন হোক, ছেলেমেয়েরা ভালো থাকুক, শিক্ষিত হোক। এই তো আরেকটা জিনিস, যে
আপনাদের জেলা প্রতিনিধি, পঞ্চগড় জেলা প্রতিনিধি। আচ্ছা। তো যেদিন আমার কাছে যায় হঠাৎ করে গিয়ে হাজির। তো আমি ওনাকে মানে ধন্যবাদ দিই এই জন্য, কারণ উনি আমার জন্য প্রায় 2-3 ঘন্টা বসেছিল। ওদিনকে আমার অফিসিয়াল অনেকগুলো অ্যাসাইনমেন্ট ছিল। আচ্ছা। তো তাকে আমি 2বার চা অফার করলাম। উনি ডিরেক্ট বলে, ভাই আপনার কাছে কিচ্ছু খাওয়া যাবে না, আমার হেড অফিসে নিষেধ আছে। আচ্ছা। আমি অবাক হলাম, কিচ্ছু খাওয়া যাবে না। হ্যাঁ। তো ভাই আমি কাজ করতেছি, কাজ করে আমি চলে যাব। সে নাস্তা মানে কিচ্ছু খেলো না। তো ওনার কাছে আসলে আমি স্পেশালি মানে কৃতজ্ঞতা জানাচ্ছি যে কেন এমন করলো, এই চাও খাওয়া যাবে না, নাস্তা খাওয়া যাবে না। হ্যাঁ, যাই হোক। আর এখন আমার এই প্ল্যানগুলো যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি, আপনারা দোয়া করবেন। ড্রাইভারের কাছে মানে দোয়া কামনা করছি যেন আমি আমার স্বপ্নগুলো এগিয়ে নিয়ে যেতে পারি, যেন সত্যিকার অর্থেই এই সীমান্তবর্তী মানুষের মানে জীবনযাত্রার উন্নয়নের জন্য আমি কাজ করে যেতে পারি। এখানে আমার কোনো উদ্দেশ্য নেই। আপনি যখনই কোনো উদ্দেশ্য পর্যন্ত কিছু করবেন, সেটা রিটার্ন আপনি পাবেন না, রিটার্নটা আসবে নেগেটিভ। একেবারেই যদি ভিতর থেকে কিছু করার থাকে, আপনার কিছু থাক বা না থাক, একটা প্রাউড ফিল করবেন, বুকে অনেক সাহস জন্মাবে। আমি সেই ওদের ওই এলাকার ভালো মানুষের ভালোবাসার সাহসে আমি বেঁচে আছি। আমার মাথার উপরে শুধু আকাশ, পায়ের নিচে মাটি নাই। আচ্ছা। আকাশের উপর আছে আমার সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার উপর আস্থা রেখেই আমি স্বপ্ন দেখি যেন এগুলো বাস্তবায়ন করে যেতে পারি। আচ্ছা আকন ভাই, এখানে আমি আজমির কিছু জিজ্ঞেস করতে চাই, তার আগে আমি একটুখানি বলতে চাই, আপনার এখানে আসলে বাচ্চাদের সহায়তা করার জন্য যে ফান্ডটার দরকার বা যেসব বইয়ের দরকার, বাইরে থেকে ধরেন পঞ্চগড় বা এসব এই জেলারই বাইরে থেকে, রাজশাহীর বাইরে থেকে যদি অন্যান্য বিভাগ থেকে, জেলা থেকে কেউ সাহায্য করতে চায়, সেটা আপনি নেবেন? হ্যাঁ, কেউ যদি একেবারে কোনো স্বার্থ ছাড়া সাহায্য করতে চায়, কেন নিব না? তাহলে আপনি একটু আমাদের দর্শকদের জন্য বলে দেবেন তারা কিভাবে আপনাকে কন্ট্যাক্ট করে কোনো ফান্ড কিংবা বই পাঠাতে চাইলে সেটা পাঠাতে পারবে? সেটা আপনাদের মাধ্যমেই পারে। তারপর যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, আমার আপনাদের সাথে যোগাযোগ করলে তো আমার নাম্বার পেয়ে যাবে। আচ্ছা। তা আমার মানে কেউ যদি স্বপ্রণোদিত মানে চায় কিছু করতে মানুষের জন্য, কিংবা আমার সাথে একাত্মতা করতে, তা আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, ভালো। এটাও আমাদের দর্শকরা শুনে নিলেন। ফেসবুকে যদি দর্শকরা আমাদেরকে কন্টাক্ট করে বা ফেসবুকে যদি আপনি জানান যে আপনি সাহায্য করতে চান কবির আকান্তকে বইটই দিয়ে, বই বা কিছু, তাহলে আমার মনে হয় যে আমরাই ফেসবুকে আপনার নাম্বারটা দিয়ে সেই ব্যবস্থাটাকে সুদৃঢ় করে দিব। আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি যেহেতু বললেন যে আপনার বাড়ি ওটা না যেখানে আপনি এই কাজগুলো করছেন, যে পঞ্চগড়ে এই কাজগুলো করার সাথে সাথে আপনার বাড়িতেও তো মানে মানুষজন আপনার কাছ থেকে হয়তো বা কিছু এক্সপেক্ট করে। এই তো, আচ্ছা, নাও কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আচ্ছা, এই এলাকার প্রসঙ্গে আমাকে অনেকেই বলেছে যে তুমি ওই এলাকায় করছো, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি যদি এলাকায় কিছু করতে যাই, কেউ কেউ আমাকে পাগল বলবে, নতুবা কেউ কেউ বলবে আমি নির্বাচন করবো। আচ্ছা, আমার উদ্দেশ্যগুলো নষ্ট হয়ে যাবে, আমি খুব কষ্ট পাবো। মানে এলাকায় এখন মানে কি, বাইরে থেকে কিছু করা মানেই একটা রেওয়াজ ওঠে যে হয়তো নির্বাচন ভোটে দাঁড়াবে। আচ্ছা, তো আমার যেহেতু এটা ওই এলাকা, আমার নিজের এলাকা না, তো ওইখানে এই ধরনের কোনো প্রশ্ন ওঠার কথা না। হ্যাঁ, আর আমি তো ওইখানকার নাগরিকই না, আমি জব করি, একটা প্রাইভেট জব করি। তো ইচ্ছে আছে যে এই ছেলে মেয়েগুলোর সাথে আমার দীর্ঘ সময় থাকা, ওদেরকে আসলে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, আমার চ্যালেঞ্জকে জয়ী করা। হ্যাঁ, আপনারা দোয়া করবেন যেন আমি এইটা পারি। আর এলাকায় আমি করছি না আসলে ওই একটাই কারণ, পাগল বলবে অথবা বলবে নির্বাচন করব। আসলে সেটা খুব কষ্টের, যখন একটা মানুষ খুবই মানে আমার ভালো লাগলো, আমি শুনে এটা খুবই হাসি পেলাম, একটা চমৎকার উত্তর, একদম ইন্টারেস্টিং। অন্তর্নিহিত যে বিষয়টা সেটা আসলে কষ্টের। যেটাই হোক, আপনার সম্পর্কে যতটুকু জেনেছি, আরেকটা জিনিস জেনেছি যে আপনার সরাসরি সহযোগিতায় 3টা ছেলে 3টে জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং আরো একটা বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আপনি কিভাবে তাদেরকে সহযোগিতা করলেন? আসলে সহযোগিতা কি, ওরা আমার কাছে বই নিত, আমি ওদেরকে স্বপ্ন দেখাইতাম। আচ্ছা, হ্যাঁ, অনেকে হয়তো রংপুরের বাইরে যেতে চেত না, আমি বলতাম তুমি অমুক জায়গায় যাও, আমার ফ্রেন্ড সার্কেল আছে। দেখা যায় জাহাঙ্গীরনগর থেকে পাশ করে আমার ফ্রেন্ডস অনেকে বিভিন্ন ইউনিভার্সিটির টিচার আছে, তাই আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি যে ভাই একটা ছেলে পাঠাবো, তুই একটু দেখ, আর একটু রাখার ব্যবস্থা কর। কিংবা আমি হয়তো আমার সামর্থ্য থাকলে আমি একটা ফর্ম কিনে দিলাম, কিংবা গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম। মানে ছোটো ছোটো হেল্প করে এনকারেজ করা, যেন ও বোঝে না যে আঙ্কেল চাচ্ছে যে আমি যেন ঢাকায় যাই। তো এইটুকুই, মানে বড় ধরনের কোনো আমি হেল্প, আসলে ওইরকম ফিনান্সিয়াল কোনো হেল্প করি না, মানে পারি না, কিন্তু আমি এইটুকু করি যে এনকারেজ করি। আগে বুঝি ওর মেধাটা আছে, ও পারবে কিনা, যদি কি পারে তোর পিছনে লেগে থাকে আমি, যাও না বাবা যাও, ওইখানে যাও, তমুক জায়গায় যাও। তো বিভিন্ন জায়গায় আমি পাঠাই এবং সেটা ওর থাকার একটা ব্যবস্থা করে দিই, যেন এই অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে নিরাপদ থাকতে পারে, যেন খরচ না হয়। এই কাজগুলো করি আর।
আচ্ছা, এখানে কবির ভাই আমি ছোট্ট করে একটুখানি জানতে চাই, খুবই কম সময় আমাদের, খুব ছোট্ট করে বলবেন প্লিজ। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে চাকরি সূত্রে আপনি এখানে রয়েছেন, কোনো কারণে যদি এই জবটা আপনাকে ছাড়তে হয়, অন্য জায়গায় তখন জব নিয়ে আপনাকে চলে যেতে হবে, তখন এই বাচ্চাগুলোকে, তখন এখানকার মানুষকে কিভাবে কমিউনিকেট করবেন? তখন কি টাফ হবে না? হ্যাঁ, এটা তখন অনেকটা টাফ হবে, কিন্তু আমি আসলে এখন আমার কোম্পানির সাথে, আমার কোম্পানি আমাকে যতদিন চাইবে, আচ্ছা, কিংবা আমি যতক্ষণ পারবো ওনাদেরকে কিছু দিতে, ততক্ষণ তো আমি থাকবো। আর যদি ওনারা চান আমি দীর্ঘ সময় ওনাদের সাথে থাকতে চাই, কারণ আমার এই চাকরির সাথে কথাটা বলি যে আমি এই কোম্পানিতে 3-3বার চাকরি চেঞ্জ করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, গিয়ে দেখে বুঝেছি যে আমার কোন শিল্পপতির মেন্টালিটি কেমন। কিন্তু আমি গর্ববোধ করি আমার কোম্পানির মালিক পক্ষদের নিয়ে কিংবা আমার কর্মকর্তাদের নিয়ে, যাদের মন অনেক বড়, অনেক খুব ভালো। আচ্ছা, খুবই ভালো লাগলো শুনে। সেটাই তো আমি আশা করব যে মানে ওনারা আমাকে সুযোগ দিবেন যে ওনাদের সাথে আমি থাকতে পারি, প্লাস আমি যেন এই এলাকার মানুষের জন্য কিছু করে যেতে পারি। আচ্ছা, অবশ্যই আপনার একদমই আমাদের শুভকামনা রইল আপনার সাথে, একদমই নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন আপনি। আপনি কি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান? কোনো আবেদন, কোনো আহ্বান? আবেদন বলতে কি, যে আসলে কিছু চাওয়াটা সবসময় লজ্জা লাগে, তারপরও বলি, মানে যদি কারো ভিতর থেকে মানুষের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আমাকে কিছু বই দিন, যেগুলো পড়ে ছেলেমেয়েরা শিক্ষিত হবে, জ্ঞানী হবে, মানুষের কল্যাণে কাজ করবে। আমি সেরকম একটা সমাজ চাই। আচ্ছা, ধন্যবাদ কবির ভাই। আপনি আপনার সকালটা, আপনার মূল্যবান সকাল আমাদের সাথে আজকে আমরা পেলাম, আমাদের সাথে শেয়ার করলেন। অনেক দূর থেকে এসে আপনি আমাদেরকে জয়েন করেছেন, এবং আমাদের দর্শকদের, মানে আপনার এই আহ্বান যদি একটা মানুষকেও নাড়া দেয়, তাহলে আমরা এখানে বসে সার্থক। আপনাকে অনেক বেশি ধন্যবাদ, অনেক ভালো থাকবেন আপনি। দর্শক শুনলেন, কবির ভাই ছিলেন আমাদের সাথে। আপনারা শুনলেন কবির ভাইয়ের কথা। এখান থেকে যারা কিছু করতে চান তারা নিজ নিজ এলাকায় শুরু করতে পারেন। আশা করি কবির ভাই যে লজিকটা দিল, হয়তো কবির ভাই এটা ফেস করেছেন জন্য এভাবে বললেন যে ভোটে দাঁড়াবে জন্য। এইরকম প্রতিবন্ধকতা আমরা আসলে চাই না লোকজনের জন্য, মানে সবাই এগিয়ে আসুন। আর কবির ভাইকে যারা সাহায্য করতে চান, আমাদেরকে সকালের বাংলাদেশে আমাদের পেজে নক করুন, ইনবক্স করুন, আমরা কবির ভাইয়ের নাম্বার আপনাদেরকে পাঠিয়ে দেব, তখন আপনারাই যোগাযোগ করে করতে পারবেন। শুধু একটা কথা বলতে চাই টিনার সাথে, যারা সাহায্য করবেন তো করবেনই, যারা এ পর্যন্ত কবির ভাইকে বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের সহযোগিতার কারণেও কিন্তু কবির ভাইয়ের পথ অনেকটা মসৃণ হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেল আজমির, আমরা নিয়ে নিচ্ছি, আবার চট করে ফিরেও আসছি, তাই সাথেই থাকুন। বিরতির পরে আরও একবার আমাদের সকালবেলার আয়োজন নিয়ে আপনাদের সাথে ফিরে এলাম আপনাদের কাছে। আর অল্প কিছুক্ষণই আমরা আছি আপনাদের সাথে, তাই জন্যে চটপট করে কিছু কথা বলে নিতে চাই। আমরা ছবির প্রসঙ্গে এখনও আসিনি, ছবি পাঠানোর প্রসঙ্গে এখনও আসিনি, সেটাই বলছি। আমাদের কিন্তু একদমই ভুলবেন না সকালবেলার ছবি তুলে পাঠাতে। আপনার হাতে একটা ভালো ছবি পাঠানোর জন্য খুব ভালো একটা ক্যামেরার পেছনে ছুটতে হবে সেটা কিন্তু নয়। আপনার কাছে যা কিছু আছে একটা আইডিয়া এক্সিকিউট করে সেই মুহূর্তটাকেই ধারণ করে, সকালবেলার মুহূর্ত অবশ্যই হতে হবে, সেটা আমাদেরকে পাঠিয়ে দিন। কিংবা আমাদের অনেকে পাঠাচ্ছেন নিজেদের হাতে আঁকা ছবি, কিংবা আপনার বাসার আদরের বাচ্চাটির হাতে আঁকা যে কোনো সকালবেলা যেটাতে এক্সপ্রেস হয়, ওয়েল এক্সপ্রেস হয়, সেটা সেটা আমাদেরকে পাঠিয়ে দিন চট করে। সেটা পাঠালে পরে মাস সেরা বিজয়ী ছবি আমরা একজন নির্বাচন করে থাকি। তার জন্য বেশ কিছু ভালো ভালো অফার রয়েছে। একটা অফার হয়েছে, মাস সেরা ছবি বিজয়ী যিনি হবেন তিনি সকালে বাংলাদেশে পরের মাসে এসে আমাদের সাথে অতিথি হয়ে আমাদের সুযোগ থাকছে তার সাথে গল্প করার। আরও একটা চমৎকার অফার কিন্তু থাকছে, যেটা আজমির এখন জানিয়ে দেবে আপনাদেরকে। আর সেটা হচ্ছে হোটেল শ্রীগালের সৌজন্যে 2 দিন 2 জনের অ্যাকচুয়ালি 3 দিন 2 রাত থাকার সুযোগ, এবং বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে হচ্ছে গিয়ে লাঞ্চের সাথে ডিনার, এইগুলোতে 10% ডিসকাউন্ট পাবেন আপনি। এছাড়া 1 ঘন্টা করে আপনি সুইমিং পুলে সুইমিং করার সুযোগ পাবেন
আরও পাবেন 1 ঘন্টার জন্য শ্রীগালের প্রাইভেট যে বিচটি রয়েছে সেখানে কাটানোর সুযোগ। এছাড়া এয়ারপোর্ট পিক আপ এবং ড্রপ কিন্তু এর সাথে থাকছে। আচ্ছা, এখানে আমি একটুখানি জানাতে চাই, লাঞ্চ এবং ডিনারের উপরে 10% ডিসকাউন্ট, কিন্তু বুফে ব্রেকফাস্ট কিন্তু একদম ফ্রি। আচ্ছা, তাহলে খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা আজকে যে ছবিটি দেখাচ্ছি সেটা একবার দেখে আসি বরং। বাহ, চমৎকার একটি সকালবেলার ছবি আমরা দেখলাম। এবার পালা হচ্ছে বলে দেওয়ার, যিনি এটি পাঠিয়েছেন আমাদেরকে। এটি পাঠিয়েছেন আলোকচিত্রী মোহাম্মদ নাহিদ হাসান। উনি বান্দরবান বগা লেক থেকে এটা সকালবেলাটা ধারণ করে পাঠিয়েছেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। এবং সকালে বাংলাদেশে আপনারা যে আছেন সেগুলো তো বুঝতেই পারছি, আপনাদের পাঠানোর ছবি, আপনাদের অজস্র কমপ্লিমেন্ট ফেসবুকে আমাদেরকে সত্যি অনেক উৎসাহিত করছে। তাই সকালে বাংলাদেশের সাথে থাকবেন, এবং শুধু সকালের বাংলাদেশ কেন, সাথে থাকুন যমুনার প্রত্যেকটি আয়োজনের। যমুনার সাপ্তাহিক আয়োজন পঞ্চক, প্রত্যেক সপ্তাহে একই থিমের উপরে 5টি ডিফারেন্ট অপশন আপনাদেরকে জানিয়ে দেবে পঞ্চক, এবং সেখান থেকে আপনি নিজেই কিন্তু বেছে নিতে পারবেন কোনটি হবে আপনার পছন্দের। এবং পঞ্চক দেখুন প্রতিদিন, আজকে মানে বৃহস্পতিবার, আজকে সহ প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। আচ্ছা, শুধুমাত্র পঞ্চকই নয়, আজকে আরও আয়োজন রয়েছে আপনাদের জন্য। আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া সারা সপ্তাহের ঘটনা প্রবাহ জানতে দেখবেন যমুনার সাপ্তাহিক আয়োজন ওয়ার্ল্ড দিস উইক। এটা বোধহয় আজকে রাতে 9:20। হ্যাঁ, এটা মিস করেছি বলতে। 9:20 দেখবেন আজকে ওয়ার্ল্ড দিস উইক। এবং দর্শক, আজকে আমাদের যাবার সময় হয়ে গেল, কিন্তু যাবার সময় হলেও আপনাদেরকে জানাচ্ছি, এই যে প্রোগ্রামটি আজকে আপনি দেখলেন সেটি কিন্তু প্রতিদিন হয়। এটা একটি লাইভ প্রোগ্রাম, এবং এটি সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত হয়। আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন কিছু জানাতে। আমাদের সাথেই থাকুন, এবং ফেসবুকে টিনা এবং আমি মাঝে মাঝেই জানিয়ে দিচ্ছি ফেসবুকের লিঙ্কটি। কেন? কারণ ওটাই হচ্ছে আপনার কথা শুনতে পাই আমরা, এমন একটি জায়গা। ফেসবুকে আপনি যা বলবেন আমরা সেটা শুনতে পারবো। যাই হোক, আজকে আমাদের একদমই যাবার সময় হয়ে এলো। সেটাই, এটা ভীষণ ভালো করে জানিয়ে দিল আজমির। আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজমির যেমনটি করে বলল যে আপনারা কিন্তু অনেক ছবি পাঠাচ্ছেন আমাদেরকে, সাথে সাথে অনেক কমপ্লিমেন্ট দিচ্ছেন আমাদেরকে, আরও করে জানাচ্ছেন কেমনভাবে দেখতে চান আপনারা আমাদের এই সকালের আয়োজন, সকালের বাংলাদেশকে। আমরা কিন্তু মাথায় রাখছি আপনাদের প্রত্যেকটা কথা। আরও অবজেক্টিভলি যদি আপনারা জানান তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। অবজেক্টিভলি আমরা কিন্তু বুঝতে পারি আরও কি আমাদের করতে হবে আপনাদের জন্য। আমাদের মানে সাধ্যের মধ্যে থাকলে সেটা আমরা করব। সেটাই। এবং আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে রাস্তায় কিছু জ্যাম হবে, তো এটার মানসিক প্রিপারেশন এটা ভালো বলেছো, কারণ কালকে ছুটির দিন। কালকে ছুটির দিন, এটা ভালো বলেছো। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে, এটা আমি বলতে চাই। আজকে কবির আকন্দ ভাই ছিলেন আমাদের সাথে, যার মুখ থেকে আমরা শুনলাম আসলে নিঃস্বার্থভাবে যিনি করে যাচ্ছেন ওই প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য, ওই একদমই বর্ডার এরিয়ার ওই বাচ্চাদের জন্য যারা হয়তো এডুকেশন, শিক্ষা কি জিনিস সেই শব্দের সাথে পরিচিত নয়। উনি যেরকম বললেন বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, স্কুল শব্দটাও যারা জানেন না, এখন অবধি বললেন যে চটের ব্যাগ নিয়ে যারা এখন পর্যন্ত স্কুলে যায়, এরকম সীমান্তবর্তী এলাকায় আমরা যারা থাকি, তারা যদি ওখানের সামর্থ্যবান যারা রয়েছেন ওরকম একজনও যদি এগিয়ে আসেন পুরো এলাকাটার দায়িত্ব নেওয়ার জন্য, তাহলে আমার মনে হয় যে স্বপ্নের বাংলাদেশের মানে আমরা দেখি, স্বপ্ন দেখি যে আমাদের সুন্দর বাংলাদেশের, এই স্বপ্নকে বোধহয় আমরা একদমই পরিণত করতে পারবো বাস্তবে। তাই জন্য আপনারা প্লিজ ওই এলাকার একজনও যদি কেউ থাকেন বিত্তবান, তারা প্লিজ ওই পুরা এলাকার দায়িত্ব নিয়ে নেন। তবে এটা যে শুধুমাত্র সীমান্তবর্তী এলাকা হতে হবে এরকম কোনো কথা নেই। আমাদের আসলে গ্রাম বাংলা নিয়েই তো আমাদের বাংলাদেশ বেসিক্যালি, মানে বেশিরভাগই আমাদের গ্রাম বাংলা, এবং যারা আসলে ওই মানুষগুলো কেমনভাবে দিন যাপন করে না দেখলে বোধহয় বিশ্বাস করা যায় না। এবং আমরা যারা খুবই সিভিলাইজড, খুবই সভ্য, আমরা বোধহয় মানে আমাদের বাবা মায়েরা ওই আঁচও আমাদের গায়ে লাগতে দেয় না যে এটা হচ্ছে গিয়ে লাইফের ডিফিকাল্টিজ, এটা তোমরা দেখো, যেটা তারা একদম ছোটবেলা থেকে জন্মের
পরের থেকে সহ্য করে করে ফেস করে করে আসে। তো আমার মনে হয় আজকে ভীষণই ইন্সপায়ারিং একটা স্টোরি শুনলাম আকন্দ ভাইয়ের থেকে দেখে, মানে আমরা তো ভীষণই একদমই ভালো লেগেছে। হ্যাঁ, ভীষণই মানে পজিটিভ ভাইব একটা উনি ছড়িয়ে দিয়ে গেলেন আমাদের মধ্যে। আমরা ভীষণ উৎসাহিত হলাম, আমরাও চেষ্টা করব। এবং আমি আর আজমির এখানে বসে আমাদের সকালের বাংলাদেশের পক্ষ থেকে সব তরুণদেরকে আহ্বান জানাচ্ছি যে তোমরা পারলে এগিয়ে এসো। আজকের মতো চলে যাচ্ছি, সময় শেষ হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদা মনের মানুষ হয়ে থাকবেন, সাথে থাকবেন যমুনার।